সুবর্ণা চাইতো যে তার স্বামীর উপরে যাতে কারো কোনো রকম প্রভাব না পড়ে, সে বোনই হোক, ননদই হোক, কিংবা সামান্য পুতুলই হোক। অপর্ণা সুপর্ণার চেহারার আকর্ষণে খুব একটা তফাৎ নেই। অপর্ণার উচ্ছলতা হয়তো আমার ভালো লেগে থাকতেও পারে, কিন্তু তাই বলে অপর্ণাকে আমি ভালোবাসিনি। পৃথিবী তাকে কি চোখে দেখবে আমি জানি না, কিন্তু আমার স্ত্রীর মৃত্যুর পর সে আমার ভালোবাসা থেকে এতটুকুও বঞ্চিত হয়নি। সাক্ষীর ধারণার বিচারপতি কোনো মূল্যই নেন। আপনি যদি ওকে নির্দোষও বলেন তারও কোনো মূল্য নেই। আর সীতেশবাবু যে বলেছেন উনি শুনেছেন অপর্ণা খুন করেছে, সেটাও প্রমাণিত না হওয়া পর্যন্ত তার কোনো মূল্য নেই। না, আমি শুধু সুবর্ণা মারা যাওয়ার আগে শেষ যে কথাগুলো বলেছিল আমি তো শুধু তাই বলেছি। আমি শুধু কিন্তু এইটাই তো সুবর্ণার শেষ কথা নয় সীতেশবাবু। ও আমাকে বলেছিল যে আমাকে শক্ত করে ধরে রাখো, আমাকে ছেড়ে যেও না। আমি কিছু দেখতে পাচ্ছি না, চাবিটা ধরো। আর বলেছিল যে সামনে একটা গুহা, দরজাটা বন্ধ করে পারে। এরকম কত অনবরত আমাকে বলতো, অন্ধকার গুহা, দরজা বন্ধ। রত্নাকে নিয়ে যেবার এসেছিল সেবারে আমাকে এই কথাই বলেছিল। ইয়েস, ওইটাই ওর রোগ ছিল। আমার মনে পড়ছে যেবার কলকাতায় অসুস্থ হয়ে স্বপ্ন দেখতো, ঘুম হচ্ছিল না। বলতো যে অন্ধকার গুহা, আরে ঘরও বলতে পারেন, দরজা খুলে যাচ্ছে, বন্ধ করতে পারছে। এমন কোন চোর কুঠুরি কিংবা ঘর আছে কি যা বরাবর বন্ধ রাখা আছে? কি ভাবছেন? ভাবছি যে ওর হাতে সবসময় একটা চাবি থাকতো, আর বলতো যে একটা অন্ধকার গুহা। খুলে দাও। আছে কোনো ঘর কিংবা চোর কুঠুরি যা বরাবর বন্ধ রাখা আছে? বড় সিন্দুক কিংবা বাক্স, ব্যাটরা, সুটকেস কিংবা ট্রিঙ্কেট? সিন্দুক, বাক্স, ট্রিঙ্কেট। যার ভেতরটা সুপর্ণা ছাড়া কেউ দেখেনি, তাতেই আছে ওর আতঙ্কের কারণ। তাই অবচেতন মনে সেটা অন্ধকার গুহার রূপ নিয়েছে। কি হলো অমিতাভ বাবু? অমিতাভ বাবু, কি দেখছেন? ব্রেক শু, রত্নার হুইল চেয়ারের ব্রেক শু এখানে এলো কি করে? বোধহয় সুপর্ণা রেখেছিল। অসম্ভব, হতেই পারে না। ভগবান, আমায় ক্ষমা করো। আমি অকপটে তোমায় জানাচ্ছি আমি রত্নার হুইল চেয়ারের ব্রেক শু খুলে নিচ্ছি। তাকে সরে যেতে বাধ্য। মৃত সুপর্ণার লেখা স্বীকারোক্তির উপর ভিত্তি করে আপনার আবেদন মঞ্জুর করা হলো। সাক্ষীকে কল ব্যাক করা যেতে পারে। আপনার অনুগ্রহ, ইওর অনার। এই সেই স্বীকারোক্তি। আচ্ছা অমিতাভ বাবু, বলুন তো
সুপর্ণা দেবী এই স্বীকারোক্তিগুলো কেন করতেন, কেন লিখতেন? আমার মনে হয় শুধুমাত্র স্বামীর কাছে থাকবে, আর তার ভালোবাসায় অপর কোনো অংশীদার থাকবে না, এই তীব্র কামনায় সুপর্ণাকে পরপর কতগুলি অপরাধমূলক কাজে টেনে নামায়। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে প্রতিটি অপরাধের জন্য আলাদা করে লেখা তার স্বীকারোক্তিগুলি পড়লে বুঝতে পারবেন তার একটা বদ্ধমূল ধারণা ছিল যে ভগবানের কাছে নিভৃতে পাপ স্বীকার করে ক্ষমা চেয়ে নিলে তার কোনো শাস্তি হয় না। তাই যে কোনো অন্যায় করার আগে বা পরে একবার পাপ স্বীকার করে ফেলে সেটিকে বাক্সবন্দি করে রেখে অতি সহজে সে তার আত্মগ্লানি থেকে মুক্তি পেত। যে অপরাধ করলে মানুষের মন জ্বলে পুড়ে খাক হয়ে যায়, সেরকম দুটো অপরাধ করার পরেও তার মনে অন্যায়ের কোনো গ্লানি থাকেনি। শুধু অবচেতন মনে একমাত্র গুহার আতঙ্ক ছাড়া সচেতন মনে তার কোনো বিকারই ছিল না, এবং সে সেটা নিজেও জানতো না। তাই সে তার জগতে সুখী ছিল, সহজ ছিল, স্বাভাবিক ছিল। আচ্ছা, আপনি কি বলতে চাইছেন যে সুপর্ণা কোনো এক মানসিক ব্যাধিতে ভুগছিল? Yes, yes, I presume so. Your Honor, এই ধরনের রোগীরা সাধারণত তাদের স্বামীরা অন্য কোনো মেয়েকে ভালোবাসুক বা অন্য কোনো মেয়েরা তাদের স্বামীদের উপর কোনো রকম প্রভাব বিস্তার করুক, এটা তারা কিছুতেই সহ্য করতে পারে না, এবং সেরকম যে কোনো সম্ভাবনাকে এরা আগাছার মতো উপরে তুলে ফেলে দিতে এতটুকু কুণ্ঠিত হয় না। আচ্ছা, রত্না সম্পর্কে সুপর্ণার এই যে স্বীকারোক্তি, এটা কি আপনি সত্য বলে মনে করেন? এখন এই মুহূর্তে আমার সেই কথাই মনে হচ্ছে। সুপর্ণার দুর্ভাগ্যজনক অসুখের প্রথম উগ্র প্রকাশ বা প্রথম বলি আমার ছোট বোন রত্না। রত্নাও ছিল অসম্ভব ঈর্ষাকাতর। অ্যাডোলেসেন্স মানে বয়স সন্ধিকালে ছোট ছোট মেয়েরা যেমন অন্যের ভালোবাসা জোর করে পেতে চায়, রত্নাও ছিল ঠিক তেমনি। সে তার দাদামণির স্নেহের অংশীদারকে কিছুতেই সহ্য করতে পারত না। বৌদিমনের উপরে পরোক্ষে অত্যাচার চালাত। তাই তাই সুপর্ণা তার হুইল চেয়ারের ব্রেক শু খুলে নিয়েছিল। ওই হলো তার হুইল চেয়ারের ব্রেক শু। Your Honor, here is the exhibit and here is the confession. এই দলটি হলো তার দ্বিতীয় বলি। সুপর্ণা তখন অন্তঃসত্ত্বা। বলেছিলাম তোমার মেয়ে হবে, আর এই দলটির মধ্যে দেখতে সুন্দর হবে, নাম দেব তার কল্পনা বলে খুব আদর করে একদিন রাত্রে এই দলটিকে আমাদের মাঝখানে শুইয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরে সুপর্ণা আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি দূরে সরে গেলে নাকি? আমি বলেছিলাম হ্যাঁ। সুপর্ণা ঝপ করে বিছানায় উঠে বসলো। এই সামান্য দলটিকেও সে সহ্য করতে পারেনি। তারপর ভবিষ্যতে যাতে আমাদের কন্যা সন্তান না হয় সেই ভয়ে বাথরুমে সাবানে ফেনা তৈরি করে তার উপর সে আছড়ে পড়ে, আর তার প্রমাণ হলো ওই সাবানের বাক্স। তার নিজের গর্ভের সন্তান হলো
বলি। এবারে সে ভাবলো তার ছোট বোন বোধহয় আমাদের দুজনের মধ্যে একটু জায়গা খুঁজছে, আর সেটা মনে হওয়া মাত্রই সে একটা পুরনো প্রেসক্রিপশন কাজে লাগালো। এই প্রেসক্রিপশনটা সুবর্ণা যখন অন্ধকার গুহার আতঙ্কে ভুগছিল ডক্টর মুখার্জি ওকে করেছিলেন। 12-10-67. Written in style 1-2 and the dates. Roman X as 10, that is October. 67 as the year 1967, that is অক্টোবরের 12 তারিখ। সুপর্ণার যাতে ভালো ঘুম হয় তারই জন্যে ঘুমের ওষুধ প্রেসক্রাইব করেন ডক্টর মুখার্জি। সুপর্ণা লিখতে অপর্ণা লিখেছিলেন ডক্টর। সুপর্ণা প্রেসক্রিপশনটা নিয়েছিল কিন্তু ওষুধ আনাই। হ্যাঁ, ডক্টর মুখার্জি দুটো বড়ি লিখেছিলেন। 2-এর আগে 1 লিখেছে সুপর্ণা নিজে, 2টো বড়ি হয়েছে 12টা। রোমান এক্সের পাশে 2টো দাড়ি দিয়ে তারিখেরও কারচুপি করা হয়েছে। এর স্বীকারোক্তিও এখানে আছে। ইওর অনার, শুধু যে কথাটা সে লিখে যেতে পারেনি তা হলো শেষের দিনের এই দুর্ঘটনা। আচ্ছা অমিতাভ বাবু, সেদিন আপনি কি দেখেছিলেন? এই শাড়িটা কে পরেছিল? বাগদুরের শাড়ি এই অঞ্চলের খুব প্রচলিত প্রিন্ট। ফাংশনের দিন বিকেলে এই এক জোড়া শাড়ির একটা পিস অপর্ণা পরেছিল আর একটা পিস সুপর্ণা পরেছিল। বিনা সিঁদুরে এই শাড়ি পরা অবস্থায় সুপর্ণাকে একমাত্র আমিই দেখেছিলাম। তখন সে সদ্য সদ্য ওষুধের দোকান থেকে বেরিয়ে আসছে। আমার কিন্তু কোনো রকম সন্দেহ হয়নি। সাক্ষী জগন্নাথ আমি সে কথা বলিও নি। আমার শুধু খারাপ লেগেছিল এই ভেবে যে সুপর্ণা অপর্ণাকে নকল করছে। বিনা সিঁদুরে এই বাগদুরে শাড়ি পরা অবস্থায় সুপর্ণাকে ওষুধের দোকানদার অপর্ণা বলে ভুল করতেই পারে। কিন্তু বিষ মেশানো দুধের গ্লাস অপর্ণা আপনাকে দিল কি করে? অপর্ণা স্টেজে নাচতে নাচতে খুব ক্লান্ত হয়ে পড়ে। তখন তাকে চাঙ্গা করে তোলার জন্য সুপর্ণা 1 গ্লাস দুধ নিয়ে এসে অপর্ণাকে স্টেজের উপরেই খাওয়াতে চায়। অপর্ণা দুধের গ্লাসটা হাতে নিয়ে গ্রিন রুমের দিকে এগিয়ে আসে আর সুপর্ণা ড্রেসিং রুমের মধ্যে চলে যায়। এই পোড়া টাই, ছবি, আপনাকে লেখা অপর্ণার চিঠি, সর্বরীর কপি, এসবের বাক্সে কেন? এসবের ওই একই সূত্র, একই কারণ। সুবর্ণা চাইতো যে তার স্বামীর উপরে যাতে কারো কোনো রকম প্রভাব না পড়ে। সে বোনই হোক, ননদই হোক, কিংবা সামান্য পুতুলই হোক। এও তো একটা অসুস্থতা, পজিটিভনেস, নাকি সিজোফ্রেনিয়া নাকি একটা নাম আছে না? ইয়েস ইওর অনার। মনোরোগ বিশেষজ্ঞরা হয়তো সেই কথাই বলবেন। ইওর অনার, আমি আমার ভালোবাসতাম বলে আমার একটা গর্ব ছিল, কিন্তু তার মনে যে এরকম একটা গোপন ইচ্ছে তীব্র হয়ে উঠেছিল তা আমি আগে কোনোদিনই বুঝতে পারিনি। তার শেষ প্রার্থনা আমি রাখতে পারিনি। আমাকে ছেড়ে দিও না, আমাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবো বলে সে যখন আমার কাছে মিনতি জানিয়েছিল আমি তাকে এতটুকু সাহায্য করতে পারি। অথচ আমার ভালোবাসা হারাবার ভয়ে সে মানুষকে খুন পর্যন্ত করতে দ্বিধা করেনি। কিন্তু কই, আমি তো তাকে তেমন নিশ্চয়তা দিতে পারিনি। আমি তো তাকে তার মতো করে বোঝাতে পারিনি। আমি তো তাকে বলতে পারিনি যে সুবর্ণা, মনে কোনো ভয় এনো না, আমি তোমারই চিরদিন থাকবো। I'm sorry, Your Honor. Sorry. জুরি মহোদয়গণের সর্ববাদী সম্মত অভিমত, আসামি নির্দোষ। শ্রীমতী অপর্ণা দেব রায়কে বেকসুর মুক্তি দেওয়া হলো।
অমিতাভ, এবার চলো, এখানকার কাজ সব মিটে গেছে। একটা খটকা রয়ে গেল। সুপর্ণা যখন মৃত্যু ঘটে তখন অপর্ণার সেফটির কথা আপনার মনে হলো কেন? তা জানি না, তবে আমার মনে হয়েছিল অপর্ণা যেন কোনো ক্ষতি না হয়। তার মানে আপনার অবচেতন মনে অনেক আগে সুপর্ণার মৃত্যু ঘটেছিল। নইলে সুপর্ণার মৃত্যুর চেয়ে অপর্ণাকে বাঁচাবার কথা আপনার মনে হলো কেন? আপনি কি মনে মনে অপর্ণাকে কামনা করেছিলেন? আপনি যা বলছেন তার কিছু কিছু হয়তো ঠিক বটে, কিন্তু সবটাই অভ্রান্ত নয়। অপর্ণা সুপর্ণার চেহারার আকর্ষণে খুব একটা তফাৎ নেই। অপর্ণার উচ্ছলতা হয়তো আমার ভালো লেগে থাকতেও পারে, কিন্তু তাই বলে অপর্ণাকে আমি ভালোবাসিনি। এমনকি এত দোষ করা সত্ত্বেও সুপর্ণাকে আমি ভালোবাসি, অপর্ণাকে নয়। পৃথিবী তাকে কি চোখে দেখবে আমি জানি না, কিন্তু আমার স্ত্রীর মৃত্যুর পর সে আমার ভালোবাসা থেকে এতটুকুও বঞ্চিত হয়নি। ভালো হোক মন্দ হোক, দোষে গুণে মেশানো সুপর্ণাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি, এবং তাকে আমি আজও ভালোবাসি। অমিতদা, বাড়ি চলুন। দিদি ভাই, তোমাদের ওখানে আর তো আমি যেতে পারবো না। আমাকে তোমরা ক্ষমা করো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।